71 সন কেন ঘটনা ঘটলো, কি কারণে, এটা যদি খুঁজে বের করতে পারো সবই খুঁজে বের করতে পারো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুজিববাদ, মুজিববাদ। আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখের একটি দিন। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত মর্মাহত। আমাদের বাংলাদেশের ইতিহাস নিয়ে আমি গবেষণা করার চেষ্টা করি এবং বাংলাদেশের ইতিহাস, রাজনীতির ইতিহাস ঘাঁটতে গিয়ে অনেক রহস্য নিয়ে মাথা খারাপ মতো অবস্থা হয়ে গেছিল অনেকবার। কারণ বাংলাদেশের ইতিহাস, সত্য ইতিহাস বলার মতো মানুষ অনেক কম আছে। বাংলাদেশে যারা সত্য ইতিহাস লেখার চেষ্টা করবেন তাদের বই ব্যান করে দেওয়া হয়। বাংলাদেশের সংবাদ মাধ্যম কখনোই স্বাধীন ছিল না। বাংলাদেশের দেশের বাইরে যখন মানুষ আসেন তখন ওরা কথা বলেন না, কারণ দলমত নির্বিশেষে সত্য কথা বলার চেষ্টা করলে তারা দেশে যেতে পারবেন না। অর্থাৎ দেশে থাকলেও বিপদ, দেশের বাইরে থাকলেও বিপদ যদি আপনি সত্য কথা বলতে চান। তাই সত্য কথা বের করা অত্যন্ত অত্যন্ত দুরূহ ব্যাপার। আমি বরংবার চেষ্টা করেছি বাংলাদেশের পত্র পত্রিকা, নিউজ আর্কাইভ ইত্যাদি ঘেঁটে সত্য কথা বের করা। তারপরেও আমার এই বারংবার চেষ্টা বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত হয়েছে। আন্তর্জাতিক পত্রপত্রিকা, অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্বদের একান্ত সাক্ষাৎকারে সত্য জানার চেষ্টা করেছি। অনেক বিপ্লবীদের সাথে কথা বলেছি। আপনারা জানেন একটি বই লিখছি, এই বই কবে শেষ হবে লেখা জানি না, মেমোয়ার অফ দ্য আওয়ামী লীগ। সেটা লিখতে গিয়ে অনেক অবাক করা তথ্য সামনে এসছে। তথাপি একটি কথা আজ এই দুঃখের দিনে বলতেই হয়, যে জাতির জন্য বড় একটি লজ্জার বিষয় হচ্ছে যখন আমি কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস দিলাম, সিরাজ আলম খান দাদা ভাই উনি মারা গেছেন, তখন দেখলাম অনেক নতুন প্রজন্মের মানুষ তাকে চেনেনি না। আমি কয়েক বছর আগে সিরাজ আলম খান দাদা ভাইয়ের ব্যাপারে আমি কথা বলেছিলাম যে ওনার সঙ্গে কথা বলতে চাই, ওনার ইন্টারভিউ নিতে চাই একান্ত সাক্ষাৎকারে। অনেক চেষ্টা করে, ওনাকে অনেকবার ইমেল করে, অনেকভাবে চেষ্টা করে পারিনি। এটা আমার জীবনের অন্যতম একটি দুঃখের কারণ। আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, কারণ আমি একটু পরপর আবেগী হয়ে যাচ্ছি। আমাদের বাংলাদেশের জন্মের ইতিহাসে, জন্মের পেছনে যদি আমাকে একটি নামও বলতে হয়, আমার হিসাবে, আমার নিউট্রাল গবেষণায়, এমনকি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এই পর্যায়ে এসছে, সব কিছুতে যদি একটি নামের উল্লেখ করতে হয় যার ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার পরে রাজনীতি সব কিছুতে, তিনি হচ্ছেন সিরাজুল আলম খান দাদাভাই। বঙ্গবন্ধু বাংলাদেশের স্রষ্টা, আর ছাত্রলীগ হলো বঙ্গবন্ধুর স্রষ্টা। ছাত্রলীগ তিউ করে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের হৃদয়ের গভীরে, বাংলাদেশের অন্তর্নিহিত সত্তায় বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করেছে। বঙ্গবন্ধুকে মানুষের মধ্যে একটি মহুরীয়তে পরিণত করেছে বাংলাদেশ ছাত্রলীগ। 4 মার্চ ছাত্র সংগ্রাম পরিষদ যে জনসভাটা করেছে, ছাত্র জনসভা পল্টন ময়দানে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে তারা সেটা করেছে কি, সেখানে পতাকা তুলছে। সেদিন ছাত্র সংগ্রাম পরিষদের তরফ থেকে ছাত্রলীগের প্রেসিডেন্ট নূর আলম সিদ্দিকী আনুষ্ঠানিক পতাকা 3 তারিখে না 2 তারিখ, 3 তারিখে। আর শাহজাহান সিরাজ আজকে যেভাবে সে আছে
না পছন্দ না করলো, সেদিন তিনি ইস্তেহারটা পাঠ করেছিলেন। সেই দিন আমার সোনার বাংলার আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত বাজানো হয়েছে। সেই দিন আমার পতাকাকে সম্মান দেখিয়ে 3 রাউন্ড গুলি করেছে আমাদের সেই সময়ে খসরু মন্টু এরা। সুতরাং সব কাজগুলো কিন্তু বঙ্গবন্ধুর সামনে হয়েছে। আগের রাত্রে বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ আলোচনা করে প্রোগ্রাম করা হয়েছে এবং সেই অনুযায়ী করা হয়েছে। সুতরাং সেখানে এইটাই হলো স্টাবলিশড কথা, এখানেই হলো আনুষ্ঠানিকতা। আর 2 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল সমাবেশ হয়েছিল এবং সেখানে হঠাৎ করেই এই পতাকাটা আনা হয়েছে এবং পতাকাটা আসমা আব্দুর রবি তুলছে। এটা একটা ঘটনা, তবে আনুষ্ঠানিকতা হলো আসল কথা। আর একটা হয়েছে 23শে মার্চ, সেই দিন আনুষ্ঠানিকভাবে ছাত্র সংগ্রাম পরিষদ পাকিস্তানি পতাকা পরিয়ে দিয়ে বাংলাদেশের পতাকা সারা বাংলাদেশে তুলে ধরছে। এমনকি বঙ্গবন্ধুর বাসভবনে তারা প্রথম যে এই বাংলাদেশের পতাকা, যে পতাকায় বাংলার ইয়েটা সহ যেটা আছে সেই পতাকা তুলে দিয়েছিলেন। সুতরাং এটা খুব বেশি যে এটা বিতর্ক আছে আমি মনে করি না। কিন্তু বিতর্কের অন্য জায়গায় যেটি যে মুক্তিযুদ্ধের সময় 2টো ধারা ছিল, 2টো ধারার মধ্যে একটু বিপ্লবী চেতনা সম্পূর্ণ অন্য ধারাটি নির্বাচনের মধ্য দিয়ে, বা এক পক্ষের কাছে অন্য পক্ষ হচ্ছে আপোষকামী বা সমঝোতার মধ্য দিয়ে যেতে চেয়েছে, অন্য পক্ষ আবার বিপ্লবীদেরকে অন্যরা বলছে তারা একটু উগ্রপন্থী। এই কথা নিয়েই এই মার্চ মাসে আমাদের অনুষ্ঠানে আসম আব্দুর রব এবং শাহজাহান সিরাজ এসেছিলেন এবং তারা বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি স্থপতি হন স্বাধীন বাংলাদেশের, তাহলে অবশ্যই সিরাজুল আলম খানকে রূপকার বলতে হবে। এবং তারা বলছিলেন যে এই যে পতাকা উত্তোলন, ইশতেহার পাঠ বা বহু কিছু ঘটেছে, এটি নিউক্লিয়াস যেটি 1962 সালে গঠিত ছিল, সেই নিউক্লিয়াস পর্যায়ক্রমে অনেকে যুক্ত হয়েছেন। তাদের নেতৃত্বে, তাদের নির্দেশনে সবকিছু বঙ্গবন্ধু মুজিবের নির্দেশের জন্য তারা অপেক্ষা করেনি। এবং তারা বলছেন যে সেই নিউক্লিয়াস যেটি প্রথম গঠিত ছিল তার সদস্য, আপনার নামও তারা বলেছেন, আপনি ছিলেন, কাজী আরেফ আহমেদ, সিরাজুল আলম খান, পরে ধীরে ধীরে তারাও যুক্ত হয়েছেন। সেই সময় হ্যাঁ সঠিকভাবে একটা কথা বলেছে যে নিউক্লিয়াস তৈরি হয়েছিল, চিন্তাটা হয়েছে 62 সালে, 64 সালে তার একটা স্ট্রাকচার হলো। সেই স্ট্রাকচারে 3 জন, সিরাজুল আলম খান, আমি এবং কাজী আরিফ, আমরা আমাদেরকে সে সময় আমরা এটাকে হাই কমান্ড ধরে বঙ্গবন্ধুকে কিন্তু আমরা সে সময়ে আমরা বলেছিলাম যে তিনি হলেন প্রকৃত এর তিনি হলেন কি বলে এই আন্দোলনের সংগ্রামের নায়ক, প্রধান পুরুষ। ওনাকে সামনে রেখেই আমরা কিন্তু এই সমস্ত অর্গানাইজেশনটা করেছি। তাকে 66 সালে কিছুটা আমরা কথা বলছিলাম, কিন্তু 69 সালে এসে যখন তিনি জেলখানা থেকে বেরিয়ে আসলেন আগরতলা মামলা, তখন কিন্তু ওনাকে ডিটেইল আমরা বলেছি এবং তিনি আমাদের ইয়েতে বলেছিলেন ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদেরকে আমি আস্থা রাখি, তোমরা কাজ চালিয়ে যাও। জাতির জন্য লজ্জা, আমরা অনেকেই তার নামটি পর্যন্ত জানি না। রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেকে চিনবেনও না। সংক্ষেপে বলতে গেলে সিরাজুল আলম খান দাদাভাই না হলে স্বাধীনতার ইতিহাসটা অন্যরকম হতো। হয়তোবা বঙ্গবন্ধু হয়ে ওঠার ক্ষেত্রেও অনেক বাধা প্রাপ্ত হতে হতো। ছাত্রলীগ বঙ্গবন্ধু সৃষ্টি করেছে। বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি, কিন্তু ছাত্রলীগ সৃষ্টি করেছিল বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু যেমন ছাত্রলীগের প্রতিষ্ঠার পেছনে কাজ করেছেন, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে ছাত্রলীগ। এবং এই ছাত্রলীগের স্বাধীনতার পক্ষে আন্দোলনের অন্যতম রূপকার সিরাজুল আলম খান দাদাভাই। 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৌলক হল, যেটা এখন, সেই জৌলক হলের এই ছাত্রলীগের নিউক্লিয়াস কমিটি গঠিত হয়, যা 64-তে
একটি সাংগঠনিক রূপ পায়। এই নিউক্লিয়াস এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন সিরাজুল আলম খান দাদাভাই। তার সাথে ছিলেন আমার ঘনিষ্ঠ আত্মীয় আব্দুর রাজ্জাক চাচা এবং কাজী আরিফ। কাজী আরিফকে 1999 সালে পাবনাতে পূর্ববঙ্গের কমিউনিস্ট পার্টি হত্যা করে। কেন হত্যা করলো? এটাও আরেকটি রহস্য, কারণ পূর্ববঙ্গ কমিউনিস্ট পার্টি তারা স্বাধীনতা যুদ্ধে থাকলেও তারা খুব একটা পলিটিক্যালি খুব একটা কার্যকর হয়ে উঠতে পারেনি। এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, তাদের নামটাও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, বুঝতে পারছেন। এর প্রতিষ্ঠার পেছনে আব্দুল মতিন, টিপু বিশ্বাস যারা ভাষা আন্দোলনে ছিলেন, তারাও আসলে রাজনৈতিকভাবে খুব একটা সফল হচ্ছিলেন না। এবং তারা এই বামপন্থী রাজনীতিবিদদেরকে তারা অনেকটা শত্রু হিসেবে দেখতেন। কারণ সিরাজুল আলম খান উনি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বাংলাদেশের প্রতিষ্ঠাতা, এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রকে তারা অনেকটা হিপোক্রেটিক মনে করতেন এই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি যে আব্দুল মতিন নাম বললাম, যে আব্দুল মতিন উনি সেই 48 সালে যখন মোহাম্মদ আলী জিন্নাহ দুবার রিপিট করলেন যে স্টেট ল্যাঙ্গুয়েজ হবে উর্দু, তখন উনি টেবিল চাপকে বলেছিলেন, না মানি না, মানি না, মানব না, নো। সেই আব্দুল মতিন। তো যাই হোক, সিরাজুল আলম খান দাদাভাই উনি নিউক্লিয়াস প্রতিষ্ঠার পরে 1964 সালে যেটা সাংগঠনিক রূপ পায়, এরপর 1964 থেকে 66 পর্যন্ত 6 দফা আন্দোলনের ক্ষেত্রে এই নিউক্লিয়াসের ভূমিকা ছিল অনবদ্য। 66-তে ওনারা বঙ্গবন্ধুকে মোটামুটি পরোক্ষভাবে ওনাদের মুভমেন্টের কথাগুলো বলেন, এবং 69-এ আগরতলা ষড়যন্ত্র থেকে মুক্তি পাওয়ার পর নিউক্লিয়াস স্পষ্ট জানিয়ে দেন যে তাদের প্ল্যান, এবং বঙ্গবন্ধু তখন তাদের সেই প্ল্যানে সায় দিয়েছিলেন, বলেছিলেন যত ইলেকশন করি, যত কিছু করি, আলটিমেটলি আমাদেরকে ওরা আসলে দাস বানিয়ে রাখারই চেষ্টা করবে, সো ইউ প্রসিড। এরপর 1 মার্চে ইয়াহিয়া খান আমাদের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল এর আগে, সেটাকে স্থগিত ঘোষণা করেন, যেখানে 167-র ভিতরে 165টা আওয়ামী লীগ পেয়েছিল। একটি আসন জিতেছিল ময়মনসিংহে পিডিবির, এবং আরেকটা আসন এক রাজা জিতেছিলেন, এছাড়া কোন এক পার্বত্যের রাজা, এছাড়া পুরোটাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিরঙ্কুশ ইলেকশন জয়ী হয়। সেটাকে ইয়াহিয়া খান স্থগিত করেন। 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা সমবেত হলে সেখানে আসম আব্দুর রব স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন, স্বাধীন বাংলাদেশের পতাকা। সেটা ছিল একটা ইনফর্মাল, কিন্তু ফর্মালি স্বাধীনতার পতাকা ওড়ে 23শে মার্চ সর্বদলীয় ছাত্রের একটি সমাবেশে, মূলত ছাত্রলীগের সমাবেশ সেটা ছিল, এবং 3রা মার্চেও এর আগে নূর আলম সিদ্দিকী উনি এই পতাকা উড়িয়েছিলেন। কিন্তু 23শে মার্চে যখন উড়ানো হয়, অর্থাৎ 3বার, 2রা মার্চ, 3রা মার্চ, 23শে মার্চ, এবং 23শে মার্চে যখন উড়ানো হয়, তখন তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের সব জায়গায় পতাকা উড়ানো হয়, বঙ্গবন্ধুর বাসভবনে উড়ানো হয়। To the crack of a 1.5 gun salute, a rifle and what looked to be a Luger pistol
student groups hoisted the new Bangladesh flag before a crowd of some 10,000 people. But the Bengali people have tasted the influence of their own numbers. Sheikh Mujib's rhetoric and their own slogans have convinced them that compromise is tantamount to surrender. এবং সেখানে একটি স্বাধীনতার ম্যানিফেস্টো পাঠ করা হয়েছিল। সেই স্বাধীনতার ম্যানিফেস্টো পাঠ করেছিলেন শাহজাহান সিরাজ। এই নামগুলো আগে বলা আপনাদের প্রয়োজন, তাহলে বুঝবেন যে কার কী ভূমিকা এবং এটা কেন আজকে সিরাজুল আলম খান দাদা ভাইয়ের ব্যাপারে এগুলো জানার প্রয়োজন আছে, কারণ নতুন জেনারেশন কিছুই জানে না এই বিষয়ে। নির্বাচনের পরেও আওয়ামী লীগের পক্ষ থেকে এবং শেখ মুজিব একটা রাষ্ট্র পাকিস্তানকে রাখার জন্য ইয়াহিয়ার সাথে এবং ভুট্টোর সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করে, কিন্তু ছাত্র সমাজ এবং সমস্ত বাঙালিরা, যুব সমাজ এবং স্বাধীন বাংলা নিউক্লিয়াস এর বিরুদ্ধে যাতে করে কোনো কিছুতেই ভুট্টোর সাথে ইয়াহিয়ার সাথে শেখ মুজিবের এক রাষ্ট্র পাকিস্তান রাখার জন্য এই পরিকল্পনা কার্যকরী না হয় তার বিরুদ্ধে সমস্ত কাজ করে যেতে পারে। Nobody can stop it. Autonomy of East Pakistan? Nobody can stop it. Autonomy? Oh, definitely. Who can stop my autonomy? More than that. More than autonomy. No question of this and that. I want my rights. Emancipation. I want my emancipation. I want that I want to live like a free citizen of a free country. You mean independence? That I don't mean. Yeah. It can be done many ways. Ultimately, it can be done many ways. Slowly and slowly, by amicable settlement, by many ways it can be achieved. তাহলে এরপর ছাত্র সংগ্রাম পরিষদ এবং আওয়ামী লীগের হাইকমান্ড 7ই মার্চের ভাষণ লিখে দেওয়ার ব্যাপারে কাজ করেন এবং এটা লিখে দেওয়ার ব্যাপারে প্রধান যে ব্যক্তিত্ব, যিনি বলা যেতে পারে তিনি লিখে দিয়েছিলেন, এবং হাইকমান্ড ছাত্র সংগ্রাম পরিষদ আর কি, ছাত্র সংগ্রাম পরিষদ এবং ছাত্র সংগ্রাম পরিষদ এবং আওয়ামী লীগ হাইকমান্ড মিলে যেই ভাষণটি তৈরি করে তার ভিতরে অন্যতম লেখক এই সিরাজুল আলম খান দাদা ভাই, বলতে পারেন উনি লিখে দিয়েছিলেন। এবং এই কথাটি সমর্থন করেন কে? এই কথাটি সমর্থন করেছিলেন সদ্য প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আজকে 7ই মার্চের কথা বলি, গেটসবার্গের সাথে তুলনা করি, কিন্তু এইটা কে লিখেছেন? এই 7ই মার্চের ভাষণ কে লিখেছেন? এটা এক ব্যক্তির লেখা নয়, তবে মূল লেখাটা সিরাজুল আলম খানের। রাত্রে 12টার সময় যেতেন এবং উনি যাতে বলে, উনার মূল লেখাতে স্বাধীনতার কথা ছিল। শেখ মুজিব তো স্থির করেছেন উনি বলবেন না, ওটা ন্যায্যই ছিল এক হিসাবে, কারণ উনি এই দেশের বৃহত্তম এই দ্বারা নির্বাচিত, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। আসলে আজকে বাংলাদেশে 40 বছর পরে এদেশের গত 40 বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা ছাড়া আর কেউ বাংলাদেশের প্রতিষ্ঠার জন্য কোনো অবদান রেখেছে এই কথাটা স্বীকার করতে চান না। এখানে হলো মূল বিষয়টা। এইটা হলে তারা মনে করেন তাদের কৃতিত্ব কমে যায়, তারা ছোট হয়ে যান। আসলে জিনিসটা এইভাবে নয়। আমি সেই জিনিসটা বলছি, বাঙালি জাতির স্বাধিকারকে স্বাধীনতায় রূপান্তরিত করার জন্য বা উজ্জীবিত করার জন্য পৃথিবীর বা বাংলাদেশের কেউ যখন চিন্তা করেননি, যে মানুষটার নাম আজ পর্যন্ত ইতিহাসে বই পুস্তকে বা সরকারে যারা ক্ষমতায় বা ক্ষমতার সাড্ডা ভোগ করছেন, এরা সে মানুষটার নাম মুখ্য আনছে না। আমরা দুজন এখানে উপস্থিত, আমরা দুইজনের নিউক্লিয়াসের সদস্য ছিলাম। সেটা হলো যখন কেউ চিন্তা করেনি স্বাধীন বাংলাদেশ জাতি রাষ্ট্র বলে একটা জিনিস করবেন, সেই মুহূর্তে 1962 সনে আর 50 সনের সামরিক শাসনের পরে এটা হলো সিরাজুল আলম খান, যিনি এই নিউক্লিয়াসের অন্যতম উদ্যোক্তা। তার সাথে ছিলেন আব্দুর রাজ্জাক ভাই এবং প্রয়াত আমাদের বন্ধু কাজী আরিফ আহমেদ। এই তিনজন শুরু করেন যে পশ্চিম পাকিস্তানদের সাথে আর থাকা যাবে না এবং ওদের সাথে থেকে আমাদের বাঙালিদের অধিকার আদায় করা যাবে না। 2 নম্বর যে জন্য আমি বলতে চাই,
এর আগেও একটি নিউক্লিয়াসের কথা অন্য অনেকে বলবার চেষ্টা করেন, এই নিউক্লিয়াসটা আমার জানা নেই, কাজী জাফর আমার জানা নেই, ওবায়দুর রহমান তারা একসময় আমার জানা নেই। সেটা হলো যে বিপ্লবী ছাত্র ইউনিয়ন, বাংলা ছাত্র ইউনিয়ন বা মৌলানা ভাসানী হুজুর বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন, কিন্তু 62 সনের নিউক্লিয়াস যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের দুটি ধারা, একটা হলো প্রকাশিতটার নেতা হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর উনি যদি স্থপতি হন তাহলে এই মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামে রূপকার হল সিরাজুল আলম খান। স্বাধীন বাংলাদেশ এই শব্দটা আওয়ামী লীগের কোন বই পুস্তকে কোথাও কি স্বাধীন বাংলাদেশ নামে বা স্বাধীন নামে কোন শব্দ আছে? আজও দেখাতে পারবেন ওনারা। এখানে দুটি জিনিস, একটা হলো আত্মরক্ষার জন্য প্রতিরোধ আন্দোলন। 25শে মার্চ রাত্রে পাকিস্তানিদের ক্র্যাকডাউন হওয়ার পরে আমাদের আত্মরক্ষার জন্য আমরা তাদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য। আরেকটা হলো আমরা পাকিস্তানিদেরকে আক্রমণ করব, তাদেরকে যুদ্ধ করব, তাদের সাথে লড়াই করব। আমরা উদ্যোক্তা যুদ্ধের, সেটা কি বিপ্লবের, স্বাধীনতা সংগ্রামের, দুটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আঘাতপ্রাপ্ত বা আক্রান্ত হওয়ার পরে প্রতিহত করা এক জিনিস, আরটা হলো আমি নিচে পরিকল্পিতভাবে একটা দেশকে স্বাধীন করে জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে। যেটা হলো নিউক্লিয়াসের কাজ, যেটা সাধারণ সিরাজ, আমি যুক্ত ছিলাম সিরাজ আলম খানের সাথে। কারা পরবর্তী পর্যায়ে, মানে আপনারা যখন যুক্ত হচ্ছেন তখন এই নিউক্লিয়াসের ফরমেশনটা শেষ পর্যন্ত কি ছিল? এই নিউক্লিয়াসের ফরমেশনটা 69 সনের পূর্ব পর্যন্ত, সনের পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব জানতেন না। এইটার মধ্যে ছিলেন মূল উদ্যোক্তা হলেন সিরাজুল আলম খান, এর আর্কিটেক্ট, এর ফিলোসফার, এর ডিজাইনার, এর আন্দোলনের পদ্ধতি কৌশল এ সমস্ত সিরাজুল আলম খানের, এবং তার সাথে ছিলেন আব্দুর রাজ্জাক এবং কাজী আরিফ আহমেদ। এরপরে ধরেন আমি, সাধারণ সিরাজ আমরা যুক্ত হয়েছি 62 পর থেকে শুরু ধারাবাহিকতা, আরো অনেকে সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ, তখন তো ইউনিভার্সিটি লিমিটেড ছিল, যেই ছাত্রগুলা সাহসী ট্যালেন্ট, যেমন আফতাব, মানে অত্যন্ত বিচক্ষণ এবং পুলিশের সাথে কমবেট করতে পারে, মিছিল মিটিং করতে পারে, হরতালকারও অবরোধে মানে সাহসের সাথে দাঁড়াতে পারে, সুবক্তা, বিভিন্ন কলেজের ভিপিজিএস, এরাই ছিল এর সদস্য। এবং এটা গোপন, মাটি চুয়ে শপথ করতে হতো যে আমি সদস্য হয়েছি, আপনাকে বলবো না, যার সাদা তার। এবং আমাদেরকে একদিন রক্ত দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করতে হবে। এই হলো এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জেনেছেন? উনি জেনেছেন 69 সালে। 69 সালের পূর্বে এটা উনি জানতেন না। তো এটিকে উনি কিভাবে, উনি কি কোনো স্বীকৃতি? উনাকে 69 সালে এইটা সিরাজুল আলম খান পরিষ্কারভাবে বলেছেন যে আমরা এরকম গোপন একটা কাজ করছি। উনি হয়তো অনুমান করতে পেরেছেন, কারণ 62 সনের পর থেকে স্ট্র্যাটেজি কতগুলি জায়গায়, সদরঘাটে, জিপিওতে, মেডিকেল কলেজের সামনে, এজি অফিসের সামনে, সচিবালয়ের সামনে বাঙালি রুখিয়া দাঁড়াও, তখন কিন্তু বীর বাঙালি আসেনি, বাঙালি রুখিয়া দাঁড়াও, এই পোস্টার দেখে শত শত মানুষ এই পোস্টার দেখার জন্য দাঁড়াতো। কি ব্যাপারটা কি? আগরতলা মামলার সময় আমি, শেখ শহীদ, ইকবাল হলের পানির ট্যাঙ্কির উপরে সাইক্লোস্টাইল করার জন্য হাতে লেখে এক লাইন ও লিখছে, এক লাইন আমি লিখেছি। তার কারণ যদি এসবি ধরা পড়তে পারে, যাতে মিলাতে না পারে, ট্যাঙ্কির উপরে ওখানে আমরা লিখেছি আগরতলা মামলা সহ বাঙালি রুখিয়া দাঁড়াও, বীর বাঙালি রুখিয়া দাঁড়াও। এই যে কর্মকাণ্ডগুলা গোপনে, এবং আওয়ামী লীগের প্ল্যাটফর্মের 70 সনের নির্বাচনে আমরা জনসভা বক্তা করবো না, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের জনসভা বক্তা করতে হবে। তার কারণ ওই সাধারণ সিরাজ নিজেও বলেছে 6 দফা না 1 দফা। আমাদের স্লোগান ছিল 6 দফা নয় 1 দফা 1 দফা। আর আওয়ামী লীগেরা যদি তাদের মিটিং আমরা যেতাম, তারা বক্তা করতো 6 দফার পক্ষে। 6 দফা হলো সত্য, হলো স্বাধিকার। ছাত্রলীগের দুটি গ্রুপ ছিল, এই স্বাধীন বাংলার ছাত্র সংগ্রাম পরিষদ, যেটা এখানে দুটি ধারা ছিল। একটি হলো বিপ্লবের মাধ্যমে রক্ত দিয়ে, জীবন দিয়ে, লড়াই করে, অস্ত্র ধরে দেশকে স্বাধীন করব, একটা জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এই ধারায় ছিলাম আমি, সাধারণ সিরাজ। আর বাকি যে দুইজন ছিল ওনারা ছিলেন আপ টু স্বাধিকার। ওনারা শব্দটা বলতেন স্বাধিকার। স্বাধিকার মানে স্বায়ত্তশাসন, অধিকার। তবে বাঙালির স্বার্থের কথা চিন্তা করতেন, সেজন্য আমরা একসাথে আন্ডারস্ট্যান্ডিং এ কাজ করার চেষ্টা করেছি, যে সেই মুহূর্তে আমাদের জন্য যদি বিভেদ হয়ে যায় তাহলে মূল আন্দোলনটা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের মধ্যে সিরাজুল আলম খান, কিন্তু বিপ্লবের জন্য মানুষকে তৈরি করা, সংঘবদ্ধ করা, বা এর একটি আনুষ্ঠানিক স্বীকৃতি, যেমন 70-এর নির্বাচনের প্রশ্নই যদি ধরি, তাহলে এই যে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জনগণের সমর্থন নিলেন, ম্যান্ডেট নিলেন, সেটি তো আন্দোলনকে বা মুক্তিযুদ্ধকে, সংগ্রামকে, ওনার নেতৃত্বকে অনেক শক্তিশালী করেছে। সেটি হলো জননেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন যদি আসমা উদ্দৌলা বা সাধারণ সিরাজের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা হতো, তাহলে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নেতা হিসেবে মানতাম কেন? আমরা জানি যে সাহসের সাথে এই কাজটা করার জন্য অনেকের কাছে যাওয়া হয়েছে বাংলাদেশে। মরহুম আতা রহমান সাহেব,
মাওলানা ভাসানী, জেনারেল এমএজি ওসমানী, কেউ কিন্তু সাহসের সাথে এই কথাটা বলেননি যে হ্যাঁ তোমরা করো, আমি আছি। একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে বলার পরে উনি বলেছিলেন সিরাজুল আলম খানকে, তোমরা পারবো তো? জি পারবো, আপনি দোয়া করলে পারবো, আচ্ছা ঠিক আছে এগিয়ে যাও। কিন্তু মনে রেখো, আমার ন্যাশনাল পলিটিক্সে, ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমার কাজটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার তো ওনার অন্যদের সাথে আলাপ আলোচনার এই কাজটা যেন ক্ষতিগ্রস্ত হয়, আমরা আমাদের কাজ গোপনে আমরা করে যাব। তো এই যেটা আমি বলছিলাম, মুক্তিযুদ্ধের 25শে মার্চের পূর্বেই বিএলএফ হয়েছে। 25শে মার্চের পূর্বেই আমরা ট্রেনিং সেন্টার করেছি কলাতিয়াতে, গগনদের বাড়িতে। 25শে মার্চের পূর্বেই আমরা 1 মার্চের পরে আমরা লালমাটিয়ার ফিজিক্যাল ইনস্টিটিউটের গাদা বন্দুক এনে আর্টস ফ্যাকাল্টির ভিতরে মেয়েদের ট্রেনিং এবং বটতলায় মাঠের মধ্যে ছেলেদের ট্রেনিং আমরা শুরু করেছি। এখন তখন পর্যন্ত মুজাফফর, ন্যাপ, কমিউনিস্ট পার্টি 7ই মার্চের বক্তৃতার আগ পর্যন্ত, ইভেন কি 10ই মার্চ পর্যন্ত আমাদের এই আন্দোলনকে সমর্থন করেননি। আওয়ামী লীগের দূরের কথা, অ্যাবডোতে আওয়ামী লীগের সকল নেতা যখন কারাগারে, 6 দফার আন্দোলনের এই আন্দোলনটাও সারা বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি আমরা, এমন ছাত্রলীগের, যুব সমাজ এরা পৌঁছে দিয়েছে। আওয়ামী লীগের নেতৃত্ব সব কারাগারে। 69 সনে বঙ্গবন্ধু যখন আগরতলা মামলায় কারাগারে, তখন উনাকে কারাগার থেকে মুক্ত করা এবং এই আন্দোলনটাকে বেগবান করার জন্য সারা বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, কামা, তোমার কল কারখানায় পৌঁছে দেওয়ার জন্য এই কাজটাও করেছে নিউক্লিয়াস নেতৃত্ব, ছাত্র যুব সমাজ এই কাজটা করেছে। পৃথিবীর ইতিহাসে একটা দেশের স্বাধীনতা সংগ্রামের মূল মানে চালিকা শক্তি রাজনৈতিক নেতৃবৃন্দের পরিবর্তে ছাত্র যুব সমাজ সেই নেতৃত্বটাকে এগিয়ে নিয়ে গেছে। এই ইতিহাস পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। ছাত্র আন্দোলন হয়েছে জাপানে, কোরিয়াতে, অনেক জায়গায়। আসছি আমি আপনার কাছে, একটু শাহজাহান সিরাজের কাছে শুনি। আপনার কাছে কি মনে হয় এই যে বিতর্ক শেষ হচ্ছে না, বরং বিতর্ক দিনে দিনে বাড়ছে? আমি একটু ভিন্ন আঙ্গিকে কথাটাই, রব্বাই মোটামুটি যে কথাটা বলেছেন আমি মনে করি এগুলি সঠিক কথা। আসলে স্বাধীনতার পর থেকে 40টা বছর আমরা কি দেখলাম, মানে যিনি যখন ক্ষমতায় আসতেছে স্বাধীনতা তার সম্পত্তি, একদল ক্ষমতায় আসে তারা বলে তার সম্পত্তি, অন্যের কোনো ভূমিকাই নেই, না অন্য কোনো ভূমিকাই নাই। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু আবার সেই ভূমিকা প্রয়োজন বোধে দেখায়। এখন কি চাপড়া চৌধুরীকে আপনার মুক্তিবাহিনীর অন্যতম একজন মহান ব্যক্তিত্ব বলবেন না? অন্যতম মুক্তিযোদ্ধা বলবেন না? মুক্তিযোদ্ধাকে খালি গুলি মারলেই হয় নাকি? ভারতে আমাদের শরণার্থীদের সাহায্য করার ক্ষেত্রে, চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে ওনার চাইতে বড় ভূমিকা তো কেউ পালন করেনি। এছাড়া বঙ্গবন্ধু 1972 সালে দেশে আসার পর বিভিন্নভাবে ধারণা করা শুরু হলো যে স্বাধীনতার যেই মেইন যেই প্রিন্সিপালস, আন্দোলন, মোরাল, নৈতিক যেই ড্রাইভ ফোর্স, এগুলির ভিতরে অন্যতম ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, যেগুলি বঙ্গবন্ধু নিজে বলে গিয়েছিলেন উনি ভারতে ট্রানজিট নেওয়ার সময়। আমি বিশ্বাস করি সেকুলারিজমে, আমি বিশ্বাস করি গণতন্ত্রে, আমি বিশ্বাস করি সোশ্যালিজমে। উনি যাত্রা পথে থেমেছিলেন ভারতে স্বাধীনতার পর ইংল্যান্ড থেকে ফেরার সময়, এবং উনি এটা দ্ব্যর্থহীনভাবে বলেছিলেন ভারতের সাথে মিল আছে, আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি সমাজতন্ত্রে। এই সমাজতান্ত্রিক ভাবধারা থেকে বঙ্গবন্ধু সরে যাচ্ছিলেন। ইসলামী ফাউন্ডেশন পুনর্গঠিত করা, ওআইসির জন্য দৌড়াদৌড়ি করা, পাকিস্তানে যাত্রা করা, বিভিন্ন কারণে যেন বঙ্গবন্ধুকে মনে হচ্ছিল উনি ডান দিকে ঝুঁকছেন, এবং অনেকেই তখন বিশ্বাস করতে যে স্বাধীনতার সময় যারা সংগ্রাম করেছিলেন তাদের ভেতরে বঙ্গবন্ধু ছিলেন একটু রাইটিস্ট। দেখবেন যে হিন্দু মৌলবাদীরা বঙ্গবন্ধুকে তাই পছন্দ করে না। বঙ্গবন্ধু পাকিস্তান জন্মের সাথে জড়িত ছিলেন, সোহরাওয়ার্দী ওনার নেতা ছিলেন, কিন্তু বঙ্গবন্ধু বাঙালিদের স্বাধীনতা সংগ্রাম করেছেন, বাঙালিদের স্বাধীনতা, বাঙালি অধিকারের স্বাধীনতা। কিন্তু উনি চেষ্টা করেছিলেন দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী
হওয়া গেলে তো ভালোই, এবং আমরা শক্তি থাকে দুই পাকিস্তান রাখা যায়। যদি রাখা না যায় আলটিমেটলি, তাহলে স্বাধীনতা। এটা আমার কথা, এটা আসমাউর আব্দুর রব বহুবার বলেছেন, এবং সমস্ত যারা মুক্তিযুদ্ধের সাথে জড়িত তারা সবাই এটা স্বীকার করেন যে আমরা যদি আমাদের অটোনমি তো বটেই, অটোনমির পাশাপাশি যদি আমরা একসাথে থাকতে পারতাম, ভারতকে চাপে রাখা যেত, কারণ তখনও বেঙ্গল রেজিমেন্ট বা বাংলাদেশি বা পূর্ব পাকিস্তানের সেনারা তখনও পাকিস্তানে এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন না, কয়েকজন ছাড়া, যে আমরা আমাদের বর্ডার গার্ড দিতে পারি। তাই পাঞ্জাবিদেরকে আমরা ওই যুক্ত ফ্রন্টের সময়ই আমাদের বর্ডার রক্ষা করার জন্য এনেছিলাম। তাই বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণেও বলেছিলেন, আপনাদেরকে রাখা হয়েছে বহিঃশত্রু থেকে আক্রমণ থেকে রক্ষা করার জন্য। তা বুঝতেই পারছেন কেন। কিন্তু বঙ্গবন্ধু সরে আসার পরে ৭২ সালে সিরাজুল আলম খান দাদাভাই উনি জাসদ গঠন করেন, যদিও সরাসরি উনি রাজনীতিতে তখন ওই দলে ছিলেন না, কিন্তু এই গঠন সিরাজুল আলম খান দাদাভাই ৭৩ সালে বঙ্গবন্ধু একটা ইলেকশন দেন, যেই ইলেকশন যথেষ্ট ম্যানিপুলেটেড হয়েছিল বলে প্রায় সকল মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া তখন বলেছিল, এবং এটার ব্যাপক সাক্ষী এখনও অনেক আছেন। তখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক দল ছিল তারা তাদের ভোট কেন্দ্রে পর্যন্ত ডাকাতি হয়েছিল বলে মনে করে। এর ভিতরে অনেকগুলি নাম বলা যেতে পারে যারা কিনা তখন ইলেকশন করেও কোনো সিট পান নাই। এর ভিতরে সুরঞ্জিত সেনগুপ্ত, মেজর জলিল, রাশেদ খান মেনন, ওনারা কোনো সিট পাননি। তাই এই ইলেকশনকে গ্রহণযোগ্য বলে কেউ মনে করেনি। যাই হোক, এরপরে ওয়ান পার্টি রুল শুরু হয়ে যায় ৭৪-এ, এবং তখন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গণতন্ত্রই হত্যা করা হচ্ছে, এবং সমাজতন্ত্রের জন্য সংগ্রাম করে সমাজতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এই ইস্যুতে প্রো সমাজতন্ত্রীরা সংগ্রাম শুরু করে, পরবর্তীতে গণবাহিনী হয়, বিভিন্ন অ্যাক্টিভিটিসে, যেগুলোকে সাবভার্সিভ অ্যাক্টিভিটিস বলা হয়, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি নাকি জড়িত হয় তারা। এবং ছাত্রলীগ দুভাগে বিভক্ত হয়ে যায়। শেখ মনি অর্থাৎ ফজল তাপসের আব্বু, যে শেখ মনি ৭ রাস্তার মোড়ে সংবাদপত্রে এক সংবাদপত্রের অফিস দখল করে সমস্ত ইনস্ট্রুমেন্ট মাল মশলা নিয়ে দৈনিক বাংলা গড়ে তোলে, এবং দৈনিক বাংলা এখন যেখানে ভবনটি সেটা দখল করে মাস্তান গুন্ডা এবং তোফায়েল, ওরা একদিকে চলে যায়। আব্দুর রাজ্জাক ওনারাও বঙ্গবন্ধুর সাইডে থাকেন, এবং সিরাজ আলম খান, শেখ মনি ছাত্রলীগকে দুভাগে ভাগ করে ফেলেন। রক্ষী বাহিনীর গঠনের পেছনে মৌলিক ভূমিকা পালন করে তোফায়েল, শেখ মনি এবং তারা। এবং রক্ষী বাহিনী ভারতের মেজর রেড্ডির তত্ত্বাবধানে বিভিন্ন জায়গায় ট্রেনিং শুরু করে। বাংলাদেশের রক্ষী বাহিনীতে অনেকেই বলেন, আমি ছোটোবেলায় দেখেছিলাম মুরগির পাখনার মতো একটা পাখনা লাগা থাকতো রক্ষী বাহিনীতে। এখানে রক্ষী বাহিনীর এক্স সদস্য আছেন, ওনার সাথে ইন্টারভিউ নিয়েছি আমি। এবং তখন এই রক্ষী বাহিনীরা, ছাত্রলীগের বেশিরভাগ কর্মীরা, যেটা কিনা পরবর্তীতে মুজিব বাহিনী হয়েছিল, এই ছাত্রলীগের বেশিরভাগ কর্মীরাই আসলে ওই জাসদে যুক্ত হয়, এবং পরবর্তীতে গণবাহিনী বিভিন্ন অ্যাক্টিভিটিস জড়িত হয়। এবং রক্ষী বাহিনীতে যারা মুজিব বাহিনী থেকে যারা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে, তাদের নেতৃত্বেই এদেরকে গণনিধন শুরু হয়। অর্থাৎ এই জাসদ, লেফটিস্ট, কমিউনিস্ট এদেরকে গণনিধন শুরু করে, বুঝলেন? ওই সময়ে যে বৈরিতা, এই বৈরিতা আজও চলে।
এবং তখন এই বামপন্থীদের এবং জাসদ বাহিনী এবং গণবাহিনীদের গণনিধনের বিরুদ্ধে কথা বলেছিলেন আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম নেতা তাজউদ্দিন সাহেব। তাজউদ্দিন সাহেবের মন্ত্রণালয়ে যাওয়ার পেছনে আমেরিকার নাখোশ, কারণ আমেরিকা ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারে বিরোধিতা করতেন তাজউদ্দিন সাহেব। তো তাজউদ্দিন সাহেব ক্ষমতা হারালেন, ওনাকে অনেকটা নিষ্ক্রিয় করে দেওয়া হলো এবং উনি এই গণহত্যাকে সমর্থন করেননি। তো যাই হোক, এই ওয়ান পার্টি বাকশাল ইত্যাদি বঙ্গবন্ধু অনেকটা মানে না পারতে গঠন করেছিলেন, আমার যে গবেষণা যা বলে, কারণ উনিও চারিদিকে আর কন্ট্রোল করতে পারছিলেন না, ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ এখানে বিফলতা ছিল। নূরে আলম সিদ্দিকী বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আপনি জাতির পিতা, আপনি রিটায়ার করেন, আপনি গোপালগঞ্জে গিয়ে থাকেন, আপনি কোনো অ্যাক্টিভ পলিটিক্সে এসেন না। এটা নূরে আলম সিদ্দিকী, যিনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন যুদ্ধকালীন সময়, উনি বঙ্গবন্ধুকে সরাসরি বলেছিলেন এবং বঙ্গবন্ধুর সাথে উনি বহুদিন জেল খেটেছেন এবং বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে এই নূর আলম সিদ্দিকের নাম বলে গেছেন। তো যাই হোক, বঙ্গবন্ধু ক্ষমতা নিলেন, ওয়ান পার্টি কায়েম করলেন, হাতে গোনা কয়েকটি পত্রিকা বাদে সমস্ত পত্রিকা ব্যান করে দিলেন, সমস্ত দলীয় রাজনীতির ক্ষমতা কক্ষিগত করলেন, নিজেকে আজীবন রাষ্ট্রপ্রধান ঘোষণা করলেন। এগুলি পড়ে নিন ভাই, সত্যতা পাবেন। আমার বইয়ের জন্য অপেক্ষা করেন, ডিটেলস রেফারেন্স সবগুলি পাবেন। সেক্টর কমান্ডাররা প্রচণ্ড বিরক্ত, কারণ দেশের ভেতরে ভারতের মদতপুষ্ট ভারত বাহিনীর যদিও বঙ্গবন্ধু তাদেরকে জানুয়ারিতে বিদায় দিয়ে দিয়েছিলেন, তারপরেও পরোক্ষভাবে ভারত বাংলাদেশের ভেতরে প্রেসিডেন্টের অর্ডারের অধীনে যাদের বিরুদ্ধে কোনো প্রকার লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে না, এই রক্ষী বাহিনী, যে রক্ষী বাহিনী গণনিধন করছিল, ভারতের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল, সেই রক্ষী বাহিনীর বিরুদ্ধে ফুঁসে উঠলেন সেক্টর কমান্ডাররা। তো যাই হোক, 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর 7ই নভেম্বরের যেই বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, বা যেটার কারণে জিয়াউর রহমান মুক্তি পেলেন, সেইটার পেছনেও মূল ভূমিকা পালন করেছিল বিপ্লবী সৈনিক সংস্থা। এই বিপ্লবী সৈনিক সংস্থারও মূল রূপকার ছিলেন সিরাজুল আলম খান দাদাভাই। সিরাজুল আলম দাদাভাই এরপর আমরা জানি এই বিপ্লবের অন্যতম নায়ক ছিল কর্নেল তাহের, এবং কর্নেল তাহেরকে উনি ফাঁসি দেন। আরেকজনকে উনি ফাঁসি দিতে পারতেন কিন্তু দেননি, জেল খাটিয়েছেন 3 বছর। 1976 থেকে 79 উনি হচ্ছেন এই সিরাজুল আলম খান দাদাভাই, কারণ হি ওয়াজ দি মেইন অর্কেস্ট্রেটর 7ই নভেম্বরের। তো যাই হোক, আজকে আপনারা সোজা কথা জিয়াকে পেতেন না যদি সিরাজুল আলম খান দাদাভাই না থাকতো। 7ই মার্চে ভাষণ পেতেন না যদি সিরাজুল আলম খান দাদাভাই না থাকতেন। 62তে নিউক্লিয়াসের স্বপ্ন দেখা হতো না, ছাত্রলীগ এভাবে সংগঠিত হয়ে উঠতো না স্বাধীনতার জন্য সিরাজুল আলম খান দাদাভাই যদি না থাকতেন। দুঃখজনক হচ্ছে 2019 সালে সিরাজুল আলম খানের বই আমি সিরাজুল আলম খান বলছি শেখ হাসিনা সরকার নিষিদ্ধ ঘোষণা করে। কথা হচ্ছে নিষিদ্ধ ঘোষণা করে কখন, মানুষ গলা কাটে কখন, গলায় পাড়া দেয় কখন, চাপা দেয় কখন, যখন তার সাথে যুক্তি দিতে পারে না, তথ্যে পারে না। লাভ কি? ইনফরমেশন হাইওয়ের যুগ, আমরা সত্য জানছি। আপনি কখন কোনো কিছু নিষিদ্ধ করতে পারেন? যখন কেউ কাকে মৃত্যু হুমকি দেয়, মানুষের অ্যান্টি সিভিলাইজড ম্যানার্সের বিরুদ্ধে যারা যখন প্রোপাগাশন চালায়, তখন। কিন্তু সিরাজুল আলম খানের দাদা ভাই, যিনি কিনা বাংলাদেশের স্বাধীনতার অন্যতম রূপকার, তার বই আপনি ব্যান করে দিয়েছেন শেখ হাসিনা। আসলে কথা হচ্ছে, মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এটা বঙ্গবন্ধুর কথা। ছোট হলেও তাকে সম্মান দিতে হয়। কিন্তু শেখ হাসিনা স্বাধীনতা সম্বন্ধে যখন কিছুই বুঝে না, জানেও না, বুঝও হয়নি, এরকম ব্যক্তিত্বদের মুখের ভাষা বন্ধ করে দিচ্ছেন, মুখের কথা বন্ধ করে দিচ্ছেন। বঙ্গবন্ধুর বিরোধিতা কে করেনি স্বাধীনতার পরে? সেক্টর কমান্ডাররা বেশিরভাগ, যারা তাদের ভিতরে যারা মোস্ট ভ্যালিয়েন্ট,
তারা বঙ্গবন্ধুর বিরোধিতা করেছিল, দুঃখজনক হলো সত্য। ভাসানী বিরোধী ছিলেন, এমএজি ওসমানী বিরোধী ছিলেন, সিরাজুল আলম খান বিরোধী ছিলেন, কর্নেল তাহের বিরোধী ছিলেন। আজকে আওয়ামী লীগ কর্নেল তাহের জন্য কান্নাকাটি করে। কর্নেল তাহের বিরোধী ছিলেন, থাকলো কি? কেন বিরোধী ছিলেন সবাই? সত্যতা হচ্ছে বঙ্গবন্ধু আমাদের জাতির অন্যতম মহান পুরুষ ছিলেন, কিন্তু উনি একলা তো স্বাধীনতা আনেননি। এবং দেশ তো কোনো মানুষকে সার্ভ করে না, দেশ সার্ভ করবে, দেশের মানুষ সার্ভ করবে দেশকে, কোনো ব্যক্তিকে না, ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে না। তাই দুঃখজনক হলেও সত্য, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার স্থপতি, অন্যতম স্থপতি, কিন্তু উনি সোল ফ্র্যাঞ্চাইজের অধিকারী না, যেটা আওয়ামী লীগ করতে চায়। আওয়ামী লীগ কাউকে সম্মান দেয় না, শেখ হাসিনা কাউকে সম্মান দেয় না, মানে বঙ্গবন্ধু ছাড়া উনি কাউকে স্বীকারই করেন না। এমএজি ওসমানী, ভাসানী, জিয়াউর রহমান, সরোয়ার্দী, শেরে বাংলা, সিরাজুল আলম খান দাদাভাই, নূরে আলম সিদ্দিকী, কাউকে উনি স্বীকার করেন না। কেন? ভয়টা কোথায়? আমাদের স্বাধীনতার পেছনে লক্ষ লক্ষ মানুষের জীবন আছে, অসংখ্য মানুষের, অসংখ্য নারীদের সম্ভ্রম হারিয়েছে, অসংখ্য লেখকের লিখনী আছে। স্বীকার করলে কি হয়? স্বীকার করলে কি হয়? তবে সত্য আটকানো যাবে না। তবে জাতির জন্য লজ্জা, যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের লজ্জিত হওয়া উচিত, এবং জাতির লজ্জিত হওয়া উচিত সিরাজুল আলম খান দাদাভাই সম্বন্ধে যদি আপনারা না জানেন।